অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে বিএনপির বিজয় র্যালি। অন্ধকার পেরিয়ে আলোর পথে যাত্রা আখ্যা দিলেন তারেক রহমান। ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা যাতে আলোর পথে অন্ধকারের রেখা টেনে দিতে না পারে, গণতান্ত্রিক বাংলাদেশের প্রতিটি ভাই বোনকে আমি সদা সতর্ক থাকার আহ্বান জানাই। কক্সবাজার ভ্রমণের কারণ দর্শাতে হাসনাত সার্জিস সহ 5 নেতাকে এনসিপির নোটিশ। ঘোষণাপত্রে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবিকে পাশ কাটানোর অভিযোগ। চ্যালেঞ্জ থাকলেও ফেব্রুয়ারিতে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি। লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে প্রশাসন ও রাজনৈতিক দলের সহায়তা কামনা। ইলেকশনটাকে অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই, আয়নার মতো পরিষ্কার করতে চাই। মানে মানুষ দেখুক, বিশ্ববাসী দেখুক যে আমাদের আন্তরিকতার, আমাদের চেষ্টার কোনো ঘাটতি আছে কিনা। নির্বাচনে দায়িত্ব পালন করবে আইন শৃঙ্খলা বাহিনীর 8 লাখ সদস্য। লটারির ভিত্তিতে হবে এসপি ও সির বদলি। চাহিদা অনুযায়ী বাজেট দেবে সরকার। শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিচার শুরু। বেরবির সাবেক ভিসি সহ 24 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। লক্ষ্মীপুরে ওমান ফেরত বাহারের বাড়িতে শোকের মাতম। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো পরিবারের 7 সদস্যকে শেষ বিদায়। সুনামগঞ্জে বাস অটোরিকশা সংঘর্ষে নিহত 3। সাংবাদিকরা রাজনীতিতে জড়ানোয় মান উন্নয়ন হচ্ছে না সাংবাদিকতার, মত বিশিষ্টজনদের। 5 আগস্ট পরবর্তী সময়ে মবতন্ত্রের আতঙ্ক বিরাজ করছে গণমাধ্যম কর্মীদের মাঝে। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বর্ণাঢ্য বিজয় র্যালি রূপ নিয়েছিল ধানের শীষের প্রচারণার মিছিলে। নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণার পরদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহ্বান জানালেন মতবিরোধ ভুলে রাজনৈতিক দলগুলোকে জাতির স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার। স্মরণ করিয়ে দেন ফ্যাসিবাদের আমলে কোনো রাজনৈতিক কর্মী নিরাপদ ছিল না। আর ফ্যাসিবাদ থেকে মুক্তির লড়াইয়ে সহযোগিতা করায় সেনাবাহিনী সহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি নেতারা। বিজয়ের উৎসব, ফ্যাসিবাদ থেকে মুক্তির 1 বছর। আনন্দ উল্লাসে তাই বিজয় উদযাপন বিএনপি নেতাকর্মীদের। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির উদযাপনে এই বিজয় র্যালির আয়োজক বিএনপি। ঢাকাসহ আশপাশের জেলা থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন এতে। মিছিলে শুরু থাকলেও শেষ অংশ খুঁজে পাওয়া ছিল বেশ সময় সাপেক্ষ। র্যালির আগে নয়াপল্টনের সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি নেতারা বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে তারা বাংলাদেশ বিরোধী শক্তি। যারা বিভেদ সৃষ্টির চেষ্টা করছে তারা বাংলাদেশের পক্ষের শক্তি না। যারা নির্বাচনের বিপক্ষে কথা বলছে তারা বাংলাদেশের পক্ষের শক্তি না। তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে আমাদের মুক্তির পথ দেখিয়েছেন। দেশের সমস্ত মানুষকে, রাজনৈতিক দলগুলোকে, ছাত্রদেরকে এবং এটা না বললেই নয়, আমি দেশপ্রেমিক সেনাবাহিনীকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অন্ধকার থেকে আলোর পথে যাত্রা শুরু হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে লাখো গণতন্ত্রকামী জনগণের আজকের এই বিজয় র্যালি দেশের 18 কোটি মানুষের মুক্তির মিছিল। এই মিছিল গণতন্ত্রের পথে অভিযাত্রা। অন্তর্বর্তীকালীন সরকার গতকাল জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটি সময়সীমা ঘোষণা করেছে। আমরা স্বাগত জানাই। ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একজন নাগরিক হিসেবে আপনার সিদ্ধান্ত নেবার সময় এসেছে। তিনি বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন না থাকলে কেউই নিরাপদ নয়। রাজনৈতিক দলের সদস্যবৃন্দ
বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতভেদ থাকবে, কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে। তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। এরপর বিএনপি মহাসচিবের নেতৃত্বে বিজয় র্যালি শুরু হয়। মিছিলে শোভা পায় ফ্যাসিবাদ আমলের নানা ব্যঙ্গচিত্র। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই বিজয় মিছিল আয়োজন করা হলেও গতকাল প্রধান উপদেষ্টার নির্বাচনের রোডম্যাপের সুনির্দিষ্ট সময় ঘোষণা করায় এই বিজয় মিছিল রূপ নেয় নির্বাচনী প্রচারণায়। ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত ছিল ঢাকার রাজপথ। এই বিজয় মিছিলে অংশ নেন ঢাকাসহ আশপাশের সকল জেলার বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতারা। চারিদিকে শুধু ধানের শীষ। বাংলাদেশ আজকে সবার কাছে মনে হচ্ছে যে আমরা আজকে ঈদের আনন্দে শরীক হইতেছি। নাইটাঙ্গেল মোড়, পুরানা পল্টন, হাইকোর্ট, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় বিএনপির বিজয় র্যালি। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। একই সাথে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের অঙ্গীকারও করেছে দলটি। সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব, কেননা জনগণ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। জনগণই নির্বাচনে প্রহরী হয়ে দাঁড়াবে বলেও মন্তব্য করেন ফখরুল। বলেন, পুরো জাতি মনে করে বর্তমান রাজনৈতিক সংকট থেকে গণতান্ত্রিক ধারায় উত্তরণে নির্বাচনই একমাত্র পথ। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সংস্কারের বিষয়ে যেসব ক্ষেত্রে ঐকমত্য হয়েছে সেগুলো পরের নির্বাচিত সংসদ বাস্তবায়ন করবে। এটাই একমাত্র সাংবিধানিক ও বৈধ প্রক্রিয়া বলে মনে করে বিএনপি। 2026-এর ফেব্রুয়ারি মাসে যে ঘোষণা করা হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে। বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্রের উত্তরণের পথকে সুগম করবে। জনগণ এই নির্বাচনটা চায়, জনগণই আইন শৃঙ্খলা রক্ষার জন্য সবচেয়ে বড় প্রহরী হয়ে দাঁড়াবে। প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের মধ্যে যেটা উল্লেখ করেছেন, এটাই হচ্ছে একমাত্র বৈধ প্রক্রিয়া, যে নির্বাচিত সংসদ পরবর্তী সংসদে সাংবিধানিক সকল সংস্কার এগুলো পরিপূরণ করবেন। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে আপত্তি নেই এনসিপির, তবে হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার এবং সংস্কার সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন সদস্য সচিব আক্তার হোসেন। এদিকে কেন্দ্রীয় নেতা হাসনাত, সার্জিস পাটোয়ারি, জারা ও খালেদ সাইফুল্লাহকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিনে কক্সবাজার ভ্রমণের কারণ সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলেছে এনসিপি। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে কক্সবাজার যান এনসিপির 5 নেতা। গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে দিনভর আলোচনা সমালোচনা হয় বিষয়টি নিয়ে। বুধবার উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহকে এই শোকজ নোটিশ দেয়া হয়। আলাদা চিঠিতে 5 নেতাকে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের কাছে ব্যাখ্যা দিতে বলেছে এনসিপি। এদিকে সকালে জুলাই সনদ ও নির্বাচনের সময় ঘোষণার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করে এনসিপি। সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নির্বাচনের সময় নিয়ে আপত্তি নেই তাদের, তবে আগে নিশ্চিত করতে হবে হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার এবং লেভেল প্লেইং ফিল্ড। সরকার যে সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় তাতে আমাদের আপত্তির কোনো জায়গা নেই। নির্বাচনের পূর্বেই বিচারকে দৃশ্যমান করা এবং সংস্কারকে বাস্তবায়ন করা এই সরকারের অবশ্য কর্তব্য। একই সাথে নির্বাচনের পূর্বে মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা অবশ্যই সরকারকে আমাদের কাছে প্রতিশ্রুতি ব্যক্ত করতে হবে। জুলাই ঘোষণাপত্রে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবি পাশ কাটিয়ে যাওয়ায় ক্ষুব্ধ এনসিপি। আক্তার বলেন, নতুন সংবিধানের দাবি থেকে এখনো সরেনি দলটি। আমরা যে নতুন সংবিধানের দাবি জানিয়েছি, গণপরিষদের কথা বলেছি। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।
নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানালেও সব রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা না করে সময়সীমা ঘোষণা করে প্রধান উপদেষ্টা ঐতিহ্য লঙ্ঘন করেছেন, এমন মত জামায়াতে ইসলামের। ব্রিফিংয়ে দলটির নায়েবে আমির বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো নিশ্চিত হয়নি। এক ব্রিফিংয়ে দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই ঘোষণাপত্রে দেশের জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। বলেন, একটি অপূর্ণ ঘোষণাপত্র দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই ঘোষণাপত্র কখন কিভাবে বাস্তবায়ন হবে তা অস্পষ্ট। নির্বাচিত সরকারের কাছে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে যে সিদ্ধান্ত তা জন আকাঙ্ক্ষার পরিপন্থী বলেও জানান তিনি। বলেন, নির্বাচনের সে টাইম লাইন দেয়া হয়েছে তা জুলাই সনদ অনুযায়ী হতে হবে। ব্যত্যয় ঘটিয়ে কোনো বড় রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা না করে একতরফাভাবে এই ঘোষণা দিয়েছিলেন যে জুলাই সনদ প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে। বর্তমান অন্তর্বর্তী সরকারকে তার আইনি ভিত্তি দিতে হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, তার 2 মাস আগে তফসিল ঘোষণা বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি জানান, প্রধান উপদেষ্টার দেয়া সময়সীমা অনুযায়ী কাজ চলছে। সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি গুছিয়ে আনতে চায় কমিশন। তার আগে নির্বাচন সংশ্লিষ্ট সব পক্ষের সাথে কমিশন আলোচনায় বসতে ইচ্ছুক। নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে বলেও আশা করেন সিইসি। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের পর সাংবাদিকদের মুখোমুখি সিইসি AMM নাসির উদ্দিন উত্তর দেন নানা প্রশ্নের, জানান ফেব্রুয়ারি নির্বাচনের প্রস্তুতি। যেদিন আমরা চিন্তা করবো যে অমুক দিন ভোট হবে, তার থেকে মাস 2 আগে আমরা শিডিউলটা ঘোষণা করব। ফেব্রুয়ারির প্রথম দিকে তারিখটা আপনারা জানবেন, 2 মাস রমজানের আগে হবে। আমরা এমনি টার্গেট করেছি বাই সেপ্টেম্বর ইনশাল্লাহ শেষ করে ফেলতে পারবো। টেন্ডার হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। একটা আইটেম বোধহয় আমাদের এই টেন্ডারে যেতে হয়েছে, এটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সিইসি বলেন, এবারের নির্বাচন আয়নার মতো স্বচ্ছ করতে চায় তার কমিশন। সেক্ষেত্রে ভোটার ও রাজনৈতিক দলকে গুরুত্ব দেওয়া হচ্ছে। নাম্বার 1 চ্যালেঞ্জ ইজ আমাদের উপর আস্থার সৃষ্টি। আগে তো রাজনৈতিক দল, বেশ কয়েকটা রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল, ভোটাররা কি আসছে? আমার তো মূল ফোকাস তো ভোটার। এক মাসে প্ল্যান করেছি যে এই যে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা। নির্বাচন সংশ্লিষ্ট পেশাজীবী যারা ভোট দিতে পারেন না, তাদের এবার পোস্টাল ব্যালটের আওতায় আনার কথা ভাবছে কমিশন। আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন আয়োজনে সক্ষম বলেও মতামত সিইসির। এই 8-10 লক্ষ লোক যারা ইলেকশনের সাথে সম্পৃক্ত, আমরা তাদেরকে এবার একটা পোস্টাল ব্যালটে নিয়ে আসার চেষ্টা করব। ভোট তো আরও কয়েক মাস আছে, তো এর মধ্যে দেখবেন যে ইনশাল্লাহ এভরিথিং উইল বি ইন প্লেস। এবং আমার বিশ্বাস আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কোনো সমস্যা সৃষ্টি করবে না। আওয়ামী লীগের বিষয়টি বিচারাধীন থাকায় এই নির্বাচনে দলটি অংশ নিতে পারবে কিনা এ প্রশ্নে কোনো মন্তব্য করেননি সিইসি। তবে জানান, আওয়ামী সমর্থকরা নির্বাচনে ভোট দিতে পারবে। সমর্থকরা ভোট দিতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। মনে মনে সমর্থন করি একটা দলকে, আমি ভোট দিতে, তাকে কে বলতে পারবো? তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচনকালীন সময়ে এসপি-ওসিদের বদলি করা হবে লটারির মাধ্যমে। সচিবালয়ে নির্বাচন সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এই সিদ্ধান্ত জানান। বলেন, ডিসিদের বদলির ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করা হতে পারে। এতে প্রার্থীরা পছন্দের এসপি-ডিসি পাবে না। অন্যদিকে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচনী যাত্রা শুরু হয়ে গেছে। ইসির চাহিদা অনুযায়ী নির্বাচনের প্রয়োজনীয় বাজেট বরাদ্দ করা হবে। সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ফেব্রুয়ারিতে আগামী জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। সেই নির্দেশনা মেনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নির্বাচনী আইন শৃঙ্খলা ও প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী নির্বাচনে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার সহ প্রায় 8 লাখ সদস্য দায়িত্ব পালন করবে। বিশৃঙ্খলা ও অনিয়ম ঠেকাতে 47,000 ভোট কেন্দ্রে দেয়া হবে বডি ক্যামেরা। প্রিজাইডিং অফিসারদের থাকতে হবে ভোট কেন্দ্রে। নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা পছন্দমতো এসপি, ডিসি চান নির্বাচনী এলাকায়। এ কারণে অতীতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ায় প্রধান উপদেষ্টা চান, নির্বাচনের সময় যারা এসপি, ডিসি, ওসি ও ইওনোর দায়িত্বে থাকবেন তাদের বদলি হবে লটারির মাধ্যমে। তফসিল ঘোষণার আগেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবার ক্ষেত্রে আমরা একটা ডিসিশন নিয়েছি, এটা স্যারের ইনস্ট্রাকশনের থেকে। এই ডিসিশনটা হলো আমরা লটারির মাধ্যমে
তাদের এইগুলো এই যে পোস্টিংটা আমরা করে দেব। এসপিদের ক্ষেত্রে করব, অ্যান্ড পুলিশের ক্ষেত্রে ওসিতেরটাও আমরা করব, বাট ওসিতেরটা মানে পুরা ডিভিশন ওয়াইজ করতে হবে। শিডিউল ডিক্লেয়ার করার সময় পরে এইগুলির পোস্টিংগুলি চলে যায় ইসের হাতে, ইলেকশন নির্বাচন কমিশনের হাতে। এই জন্য আমরা আমাদের কাজটা করে দিব, তারপরে যদি নির্বাচন কমিশন চায় যে তারা আরো চেঞ্জ করতে চায় তারাও করতে পারবে। লটারির মাধ্যমে ডিসিদের বদলির ইঙ্গিতও দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইসেদের ক্ষেত্রে সংস্থাপন মন্ত্রণালয় কিভাবে করবে তারা হয়তো তারা সিদ্ধান্ত নেয়। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে নির্বাচনী বাজেট নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা। জানান ইসির চাহিদা অনুযায়ী বাজেট বরাদ্দ দেয়া হবে। এবার যে বিভিন্ন জায়গায় আপনার প্রস্তুতি নেবে, যেমন পুলিশের জন্য নতুন কিছু পুলিশ রিক্রুটার আপনারা জানেন, বিজিবি, ল অ্যান্ড অর্ডারের জন্য, অন্যান্য লজিস্টিকের জন্য এগুলো করা হচ্ছে। নির্বাচনের বাজেট মানে আমি যেটা বাজেটে রেখেছি, তারপরে যদি অনেক কিছু তাদের সে কন্টিনজেন্সি থাকে, বাড়তি কিছু থাকে, সেটা কোনো ক্রমে তো আমরা এসে করবো না করবো না। তবে নির্বাচনের জন্য কত টাকা বরাদ্দ করা হচ্ছে তা এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন ডক্টর সালেউদ্দিন। আজকে থেকে তো কাজ শুরু হলো নির্বাচন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রংপুরের আবু সাইদ হত্যা মামলায় ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ২। আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে আগামী ২৭ আগস্ট সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। এদিকে ট্রাইব্যুনাল ১-এ শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে চতুর্থ ও পঞ্চম সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণ ১৭ আগস্ট। যে মৃত্যু বদলে দিয়েছিল আন্দোলনের গতিপথ, যে মৃত্যু হয়ে উঠেছিল শেকল ভাঙা সাহসের প্রতীক, দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা আবু সাইদের গুলির সে ভিডিও নাড়া দেয় পুরো দেশের মানুষকে। এদিন ট্রাইব্যুনাল ১-এ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মানবতা বিরোধী অপরাধ মামলায় আবু সাইদ হত্যার ঘটনা নিয়ে চলে সাক্ষ্য গ্রহণ। একই দিন আবু সাইদ হত্যা মামলার আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন খারিজ করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল ২। আসামিদ্বয়ের পক্ষে জেরার মাধ্যমে ইনশাল্লাহ প্রমাণ করতে চেষ্টা করব দৃঢ়ভাবে যে তাদের গুলিতে ডিসিস্ট আবু সাইদ মারা যাননি। এদিকে আবু সাইদ হত্যায় শেখ হাসিনা, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিচার চান চতুর্থ সাক্ষী বেরোবির এক নারী শিক্ষার্থী রানী মুর্মু। বলেন নিজ চোখে ২৫ থেকে ২৬ হাত দূর থেকে পুলিশ সদস্য আমির হোসেন ও সুজন চন্দ্রকে গুলি করতে দেখেছেন তিনি। রীনা মুর্মু এই ঘটনায় আসামি হিসাবে বা দায়ী হিসাবে শেখ হাসিনা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনকে দায়ী করেছে। পরে সাক্ষ্য দেন ঘটনাস্থলে উপস্থিত ও সে সময়ে সরাসরি সম্প্রচারে থাকা বেসরকারি টেলিভিশনের এক সাংবাদিক। ট্রাইব্যুনালে প্রদর্শিত হয় লাইভে থাকাকালীন সেই ভিডিও, যেখানে আবু সাইদকে গুলির পুরো চিত্র উঠে আসে। এ সময় আদালতে হাজির ছিলেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন। এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ১৭ আগস্ট ধার্য করেন ট্রাইব্যুনাল। আবু সাইদের যে হত্যাকাণ্ড, জুলাই বিপ্লবের প্রথম শহীদ, সেই হত্যাকাণ্ডের সরাসরি সম্প্রচার লাইভ টিভিতে হয়েছিলেন। তিনি তার বর্ণনাকারী। তিনি ওই দিন রংপুর বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে কর্মরত ছিলেন এবং এটা সরাসরি সম্প্রচার করেছিলেন তার ক্যামেরাম্যান আসাদুজ্জামান আরমানকে সাথে নিয়ে। এছাড়া রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলির মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সারা দেশে বিজয় র্যালি করেছে বিএনপি। এতে অংশ নেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। অনুষ্ঠিত হয়েছে সমাবেশও। ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণাকে বিএনপির বিজয় বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি, তাই নারায়ণগঞ্জে মহিলা দলের বর্ণাঢ্য এই বিজয় র্যালি। বাদ্যের তালে নেচে গিয়ে বিজয় উদযাপন করেন নেত্রীরা। বিজয় র্যালি হয়েছে সিলেটে। অংশ নেন জেলা ও মহানগর বিএনপির নেতারা।
তার আগে হয় সমাবেশ। ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণাকে বিএনপির বিজয় অর্জন বলে মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। এই সরকারের যে ঘোষণা সেটা বিবেচনায় এনে বলবো যে আমরা আমাদের সংগ্রামে জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ বিজয় আমরা গত রাতে অর্জন করেছি। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন করেছেন চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরাও। নগরীর নিউ মার্কেট এলাকায় অনুষ্ঠিত হয়েছে বিজয় র্যালি। সেখানে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রা যেন বাধাগ্রস্ত না হয়। কেউ যাতে এই গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে সবাইকে সজাগ থাকতে হবে। আজকে এই নির্বাচনের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে কিছু কিছু শক্তি সক্রিয় হয়ে উঠেছে, তাদের জন্য কোনো জায়গা দেওয়া হবে না। রংপুরে গণ অভ্যুত্থানের বিজয় সমাবেশে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, জুলাই আন্দোলন যেন রাজনৈতিক তকমা না পায় সেজন্যই রাজপথে নামেনি দলের চেনা মুখগুলো। আমরা রাস্তায় নামলে হাসিনা ভাবতো এটা বিএনপির আন্দোলন, মানে ছাত্রদের আন্দোলনটা বৈষম্য বিরোধী আন্দোলনটা তারা অন্যভাবে দমন করার চেষ্টা করত। সেই কারণে আমরা চেনা মুখগুলি রাস্তায় নামতে পারি নাই। বরিশালে শোভাযাত্রা করেছে বিএনপি। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হয়। এতে বক্তারা বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। স্লোগানে মুখর ছিল নেত্রকোনা শহর। বিজয় শোভাযাত্রা শেষে সমাবেশ করেন বিএনপি নেতাকর্মীরা। দাবি করেন, শেখ হাসিনার পতনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। এছাড়া গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বিজয় র্যালি ও সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে ৩ শিশুসহ একই পরিবারের ৭ জন প্রাণ হারিয়েছেন। স্বজনদের অভিযোগ, চালকের অসাবধানতার কারণেই মর্মান্তিক দুর্ঘটনা। ৭ জনের মরদেহ লক্ষ্মীপুরের বাড়িতে পৌঁছানোর পর স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ। ৩ বছর পর ওমান থেকে ছুটিতে বাড়ি ফিরছিলেন প্রবাসী বাহারুদ্দিন। আনন্দযাত্রা মুহূর্তেই পাল্টে যায় বিষাদে। সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমান পরিবারের ৭ সদস্য। স্বজনরা জানান, রাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বাহারুদ্দিন। তাকে নিয়ে মাইক্রোবাসে লক্ষ্মীপুরের চৌগুল্লি গ্রামের উদ্দেশ্যে রওনা হন পরিবারের সদস্যরা। বেগমগঞ্জের পূর্ব জগদীশপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারান চালক। সড়কের পাশেই খালে পড়ে যায় মাইক্রোবাসটি। দুর্ঘটনার পর চালক সহ পুরুষ সদস্যরা গাড়ি থেকে বেরিয়ে আসেন, কিন্তু পরিবারের নারী ও শিশুরা আটকা পড়ে ভিতরেই। পরে মাইক্রোবাসটি তুলে ৩ শিশু ও ৪ নারীর মরদেহ বের করে ফায়ার সার্ভিস। চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের কাছাকাছি আসছিলেন, গাড়ি নিয়ন্ত্রণ ধারায় খালের সাইডে পড়ে গেছে। খালে পড়ে যায়, ওখানে ৭ জন মারা গেছে। দেখেছি যে পানির গভীরতা অনেক বেশি, স্রোতও আছে। ট্রেনে এটাকে উপরে উঠানোর লোকজন সহকারে উঠানোর চেষ্টা করেছি, কিন্তু পারি নাই। এর পরবর্তীতে পুলিশের রেকার ভ্যানের সাহায্যে আমরা এটাকে উপরে উঠাই। ধারণা করা হচ্ছে যে ড্রাইভারের চোখে ঘুম ছিল, এই কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালের ভিতরে পড়ে যায়। পুরুষ সদস্য যারা ছিল তারা জানলা দিয়ে, অর্থাৎ হায়েস গাড়ির জানলা দিয়ে কোনো রকমে বেঁচে ফিরতে পেরেছে। নিহতরা হলেন প্রবাসী বাহারুদ্দিনের মা মুর্শিদা বেগম, স্ত্রী কবিতা বেগম, মেয়ে মিম আক্তার, নানি ফয়জুন নেসা এবং ভাইয়ের স্ত্রী ও 2 মেয়ে। একসাথে এত আপনজনকে হারিয়ে শোকে স্তব্ধ গোটা পরিবার। আমি না, আমার শ্বশুর আমার ভাবে, তারা বলছে যে তুমি বসো, তুমি রেস্ট করো। তো সে বলছে চলে যাবো, সমস্যা নেই। আমি বললাম যে গাড়ি তো ডাইনি কাটে, তুই ব্রেক কর। এটা ব্রেক করে না, গাড়ি দিছে, এই গাড়িটা ঘুমো। আমি যা শিখ করতেছি লাভ দিয়ে আমি চলে গেছে। ঘটনার পরপর পালিয়ে যায় মাইক্রোবাসের চালক। একই পরিবারের ৭ জনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া। সাইফ আহমেদ, যমুনা নিউজ।
এদিকে সুনামগঞ্জ সদরে বাস ও অটোরিকশা সংঘর্ষে 2 শিক্ষার্থী সহ 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন একজন। দুপুরে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের বাহাদুরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নেহা চক্রবর্তী, সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসানা জাহান খুশি ও শফিকুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী একটি লোকাল বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজি চালিত অটোরিকশার। এতে ঘটনাস্থলেই 2 জন ও হাসপাতালে নেয়ার পথে মারা যান একজন। আহত একজনের অবস্থাও গুরুতর। দুর্ঘটনার পর বাস রেখে পালিয়েছে চালক ও হেলপার। টানা আন্দোলনে 5 আগস্ট কাঙ্ক্ষিত বিজয় অর্জনের পর পুলিশ আর আওয়ামী লীগ নেতাদের উপর পড়ে তীব্র ঘৃণা ক্ষোভের রেশ। জ্বালিয়ে দেওয়া হয় বেশ কিছু থানা, প্রাণ যায় পুলিশ সদস্যদের। দেশজুড়ে আওয়ামী লীগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে করা হয় ভাঙচুর, অগ্নিসংযোগ। সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী না থাকায় জেল ভেঙে বেরিয়ে যায় বহু কয়েদি। 6 আগস্টের ঘটনা প্রবাহ জানাচ্ছেন আহমেদ রেজা। 5 তারিখ অনেকেরই বিশ্বাস করতে বা অনুভব করতে কষ্ট হচ্ছিল কি হলো, কিভাবে হলো। 6 তারিখ সম্বিত ফেরে, আরেক বাংলাদেশ। হাসিনার পালানোর পরে খবর আসতে থাকে আওয়ামী লীগের অন্যান্য নেতাদেরও। এদিন কারফিউ তুলে সব খুলে দেয়া হয়। পরের সরকার কিভাবে হবে সেগুলো নিয়ে আলোচনা, গুঞ্জন শুরু হয়। আগের দিন আন্দোলনকারীদের ক্ষোভের আগুনে জ্বলে যাত্রাবাড়ি থানা। বিক্ষুব্ধ জনতার হামলায় প্রাণ হারান বেশ কয়েকজন পুলিশ সদস্য। এদিনই রাতভর বাড্ডা পরিণত হয় রণক্ষেত্রে। পুড়িয়ে দেয় থানাগুলো, জ্বলে ছাই হয় বহু নথিপত্র। ডিবি কার্যালয় থেকে শুরু করে পুলিশ সদর দপ্তর, কিছুই বাদ যায়নি। বিক্ষুব্ধ জনতা আগুন দেয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। হামলা, ভাঙচুর করা হয় সুধা সদনেও। ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়ও হয় হামলা। শাহজালাল বিমানবন্দর এলাকায় ভাঙচুরের কারণে 6 ঘন্টা বন্ধ থাকে বিমানবন্দরের কার্যক্রম। বিভিন্ন জেলায় চিহ্নিত আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠানে হয় হামলা, ভাঙচুর, লুটপাট। একদিকে পুলিশের অনুপস্থিতি, অন্যদিকে দীর্ঘ বঞ্চনা আর অত্যাচারের প্রতিশোধ নিতে বেপরোয়া হয়ে ওঠে অনেকে। শেরপুর ও যশোরের কারাগারে হামলা চালিয়ে প্রায় 1100 বন্দীকে মুক্ত করে ফেলা হয় এদিন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সন্ধ্যার বাংলাদেশের সময় হলো আরও একটা বিরতির। ফিরব কিছুক্ষণের মধ্যে, কোথাও যাবে। আলোচিত অর্থ পাচারকারী এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদারের বিরুদ্ধে আরও একটি মামলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। চার্জশিটে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে 50 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে পিকে হালদার সহ সংশ্লিষ্ট 24 জনকে আসামি করা হয়েছে। এদিন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পিএস ও সাবেক অতিরিক্ত সচিব হারুনুর রশিদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। তার বিরুদ্ধে প্রায় 5.5 কোটি টাকার অবৈধ সম্পদ ও 57 কোটি 70 লাখ টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। জুলাই ঘোষণাপত্র নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয় গণ অধিকার পরিষদ, এমনটাই জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নূর। তবে নির্বাচনের সময় ঘোষণা করাকে স্বাগত জানান তিনি। রাজধানীর পুরানা পল্টনে জুলাই ঘোষণাপত্র নিয়ে সংবাদ সম্মেলনে নূর বলেন, 2018 সালের কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আন্দোলনের ধারাবাহিকতারই 24-এর গণ অভ্যুত্থান। কিন্তু জুলাই ঘোষণাপত্রে এর উল্লেখ না করে মন গড়া ইতিহাস লেখা হয়েছে। সরকার সঠিক ইতিহাস ও তথ্য জাতির সামনে তুলে ধরতে পারেনি বলেও অভিযোগ করেন গণ অধিকার পরিষদ সভাপতি। আলাপ আলোচনার মাধ্যমে জুলাই ঘোষণাপত্রের সংস্কারের দাবিও জানান নূর। বলেন, বর্তমান প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সাংবাদিকরা সরাসরি রাজনীতিতে যুক্ত হচ্ছে বলেই সাংবাদিকতার মান উন্নয়ন হচ্ছে না। সাংবাদিক ইউনিয়নগুলো ব্যবহৃত হচ্ছে রাজনৈতিক স্বার্থে, সাংবাদিকদের স্বার্থে নয়। গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ে এক আলোচনায় এমন মতামতই তুলে ধরেন সমাজের বিশিষ্ট ব্যক্তি ও সিনিয়র সাংবাদিকরা। 5 আগস্ট পরবর্তী সময়ে সাংবাদিকদের মাঝে মবতন্ত্রের আতঙ্ক বিরাজ করছে বলেও জানান তারা।
5 আগস্ট পরবর্তী সময়ে গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। সিরডাপ মিলনায়তনে আয়োজিত এই আলোচনায় উঠে আসে সাংবাদিকতার ভবিষ্যৎ এবং সমস্যার নানা বিষয়। কতদূর পর্যন্ত বিষয়টা গিয়েছে? আলোচকেরা বলেন, বাংলাদেশের গণমাধ্যম কখনোই স্বাধীন ছিল না। 1/11-র পরে সাংবাদিকদের কণ্ঠরোধের প্রবণতা বৃদ্ধি পায়। আমরা একটু অবাক হয়েছি যে ঐকমত্য কমিশনের যে শেষ পর্যন্ত 19 দফা আছে সেটা কোথাও গণমাধ্যমের কথা নাই। আমরা বলছি 4th স্টেট, বাট আচরণে মনে হচ্ছে 5th কলাম। সাংবাদিকদের বেতন ভাতা নিশ্চিত করা না গেলে ভালো সংবাদ প্রত্যাশা করা উচিত নয় বলেও মন্তব্য করেন তারা। প্রশ্ন করার কারণে 3 জন সাংবাদিকের চাকরি গেছে। অফকোর্স এই চাকরিটা সরকার খায় নাই, সরকার মিডিয়া হাউসকে বলে নাই যে আপনি ওদেরকে চাকরি থেকে বের করে দেন এই প্রশ্ন করার অপরাধে। মিডিয়া হাউস মালিক তার পিঠ বাঁচানোর জন্য নিজের থেকেই চাকরি খেয়েছে। ক্লিকবেটে তো আমরাও পিছিয়ে নাই, মূলধারার সাংবাদিকতাও কি পিছিয়ে থাকছে? আমরা যে দোষটা দিচ্ছিলাম যে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মকে নিয়ন্ত্রণ করতে পারছি না, কিন্তু আমরা তো পিছিয়ে থাকছি না, আমরা চটকদার সংবাদ দিচ্ছি। বর্তমান সময়ে অপেশাদার সাংবাদিকতার পাশাপাশি ভুইফোর সাংবাদিকদের দৌরাত্বের বিষয়টিও উঠে আসে আলোচকদের বক্তব্যে। তখন এখন বলেন যে এখন তো আপনার মুক্ত। হ্যাঁ, আমি মুক্ত। কখন? আমি মুক্ত যদি আপনার পক্ষে যায়। আপনার বিপক্ষে গেলে আমার চিন্তা আছে, আমি মব ভায়োলেন্সের শিকার হতে পারি। আলোচনায় জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, নতুন একটি শক্তির আবির্ভাব হয়েছে যারা সংবাদ প্রচারের উপর নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করে। আপনারা একবার আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করুন তো, আপনি সাংবাদিক না রাজনীতিবিদ? আপনাদের মনে আছে এই কিছু 1 বছর আগের ঘটনা, জুলাই আন্দোলনের সময় সাংবাদিকদেরকে ডেকে প্রধানমন্ত্রী একটা বৈঠক করেছিলেন না? উপস্থিত তারা কে কি বলেছিল আপনারা তো জানেন, তাই তো? ওইটা সাংবাদিকতা? ওইটাকে আমি সাংবাদিকতা বলবো? বাংলাদেশের প্রেক্ষাপটে মিডিয়া হাউসগুলো তাদের মালিকানার স্বার্থে পরিচালিত হয়, যা মুক্ত গণমাধ্যমের জন্য কখনোই সুখকর নয় বলে জানান আলোচকেরা। সবাইকে বলেন, আমাদেরকে বলতে আমি বলছেন রিডার। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন কমিশনের জারি করা সাংবাদিক নীতিমালা 2025 সংশোধন না করলে আসন্ন নির্বাচনে প্রেস কভারেজ দেবেন না সাংবাদিকরা, এমনটা জানিয়েছে নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম অফ ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। দুপুরে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক মতবিনিময় সভায় এমনটা জানানো হয় সংগঠন থেকে। এ সময় বক্তারা বলেন, এই নীতিমালার ফলে সাংবাদিকদের নির্বাচনী পর্যবেক্ষণে অংশ নেওয়া কঠিন হয়ে দাঁড়াবে, কেননা এটা প্রণয়নে সাংবাদিকদের সাথে আলোচনা হয়নি। এই নীতিমালা স্থগিতের জন্য নির্বাচন কমিশনকে আহ্বানও জানানো হয়। 15 দিনের মধ্যে নীতিমালা সংশোধনের আলটিমেটামও দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। পরে প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ বিষয়ে স্মারকলিপি প্রদান করে RFED। আবারও স্বাগত, আপনারা দেখছেন সন্ধ্যার বাংলাদেশ। জানাবো দেশের বাইরের কিছু খবর। ইসরায়েলি প্রধানমন্ত্রীর গাজা দখলের পরিকল্পনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে দেশটির অভ্যন্তরে। বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে তীব্র মতবিরোধে জড়িয়েছেন দেশটির সেনা প্রধান ইয়াল জামিন। গাজা দখল পরিকল্পনার সরাসরি বিরোধিতা করেছেন তিনি। বিভক্তির জেরে সেনাপ্রধানকে বরখাস্তের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, গাজার 75% কার্যত তাদের নিয়ন্ত্রণে। তবে পুরো উপত্যকার নিয়ন্ত্রণ চান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, অন্যত্র সরিয়ে দিতে চান বাসিন্দাদের। এর আগেও বলেছেন এই কথা, এবার আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন তোড়জোড়। গাজায় যুদ্ধবিরতির জন্য যখন ইসরায়েলের উপর চাপ বেড়ে চলেছে, তখন উপত্যকার পূর্ণ নিয়ন্ত্রণের বিল প্রস্তুত করছেন নেতানিয়াহু। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হতে পারে এই ইস্যুতে। আগামী সপ্তাহের মধ্যেই হতে পারে ভোটাভুটি। গাজাকে নিয়ে আবারও 3টি মূল লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি। পেছনে অবশ্যই অর্জন আছে, তবে গাজায় শত্রুকে পুরোপুরি পরাজিত করাও জরুরি। আমাদের জিম্মিদের মুক্ত করতে এবং এটা নিশ্চিত করতে যে গাজা আর ইসরায়েলের জন্য হুমকি হবে না। একটি লক্ষ্য থেকেও পিছু হটব না।
তবে বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনায় বাদ সাধছেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির। টানা যুদ্ধের ধকলে যখন সেনারা ক্লান্ত তখন এমন সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ জানিয়েছেন তিনি। সরাসরি বাকবিতণ্ডাও হয়েছে দুজনের মাঝে, এমন তথ্য জানিয়েছে নেতানিয়াহুর ছেলে ইয়ের নেতানিয়াহু। আইডিএফ প্রধান গাজা দখল পরিকল্পনার সমর্থন না দিলে তাকে পদ থেকে সরিয়ে দেয়া হবে বলেও হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী। মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এই ইস্যুতে প্রশ্ন করা হলে অনেকটা এড়িয়েই যান তিনি। কথা বলেন গাজার খাদ্য সংকট ইস্যুতে। আমি কেবল জানি আমরা এখন সেখানে মানুষের কাছে খাবার পৌঁছানোর চেষ্টা করছি। যুক্তরাষ্ট্র $60 মিলিয়ন খাবার পাঠিয়েছে, অনেক খাবার। ইসরায়েল আমাদের বিতরণে সাহায্য করছে, আর এটাই এখন আমার ফোকাস। বাকি বিষয়ে কিছু বলতে পারছি না, সেটা ইসরায়েলের ব্যাপার। ইসরায়েলের গাজা দখল পরিকল্পনা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। হামাসের কাছে জিম্মিদের পরিবারগুলোর শঙ্কা এতে আরও ঝুঁকিতে পড়বে তাদের স্বজনদের জীবন। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। যুদ্ধে বেসামরিকদের উপর হামলায় ব্যবহৃত রুশ ড্রোনে ভারতীয় যন্ত্রাংশ ব্যবহারের অভিযোগ তুলেছে ইউক্রেন। একাধিক ড্রোন পর্যবেক্ষণে এটা নিশ্চিত করেছে বলে দাবি তাদের। বিষয়টি ইউরোপীয় ইউনিয়নকেও জানিয়েছে তারা। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য মতে ইরানি শহীদ ড্রোনে নয়াদিল্লির দুটি প্রযুক্তি প্রতিষ্ঠানের যন্ত্রাংশ ব্যবহার করেছে মস্কো। রুশ জ্বালানি কিনে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তার অভিযোগে ভারতের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। দুদেশে সেই উত্তেজনা না কমতেই এবার নতুন অভিযোগ নিয়ে হাজির ইউক্রেন। ইরান ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়াকে ড্রোন ও সেনা সহায়তার অভিযোগ বেশ পুরনো। এবার ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল কার্যালয়ের প্রধান অ্যান্ড্রি ইয়েরমাক টেলিগ্রামে মঙ্গলবার দাবি করেছেন রুশ ড্রোনে ভারতীয় যন্ত্রাংশ ব্যবহারের প্রমাণ মিলেছে। বেশ কয়েকটি ড্রোন পর্যালোচনার পর এই প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি তার। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, এখন প্রকাশ করলেও গত বছরই দুবার আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক চ্যানেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে উদ্বেগ জানিয়েছিল ইউক্রেন। জানানো হয়েছে ইউরোপীয় ইউনিয়নকেও। অভিযোগ উঠেছে মূলত বিষয় ইন্টার টেকনোলজি ও অরাস সেমিকন্ডাক্টর এ দুটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বলা হচ্ছে ইরানের নকশায় তৈরি শহীদ 136 ড্রোনে ব্যবহৃত হচ্ছে ভারতীয় যন্ত্রাংশ। ড্রোনের ভোল্টেজ রেগুলেটরের ইউনিটে ইন্টার টেকনোলজির তৈরি ব্রিজ রেকটিফায়ার এবং জ্যামার প্রুফ অ্যান্টেনায় ব্যবহার করা হচ্ছে অরাস সেমিকন্ডাক্টরের সিগন্যাল জেনারেটর চিপ। ইউক্রেনের অভিযোগ, ভারতীয় যন্ত্রাংশ যেসব ড্রোনে ব্যবহার করা হচ্ছে রাশিয়া সেগুলো দিয়ে বেসামরিক স্থাপনাতেও হামলা চালাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, কিয়েভের এই অভিযোগের জেরে আন্তর্জাতিক মহল থেকে ভারতের ওপর চাপ বাড়তে পারে। সরাসরি মন্তব্য না করলেও নয়াদিল্লির দাবি, আমদানি রফতানিতে কঠোরভাবে আন্তর্জাতিক আইন মেনে চলে তারা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ।